আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির হলাম অনলাইন ক্লাসে। সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব, যেটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা সবাই কম বেশি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এবং অর্থনীতি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে এই বিষয়গুলো যেটি বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই বিষয়টি আমরা অর্থনীতি ছাড়াও সচরাচর দৈনন্দিন জীবনে আমাদের খুবই ব্যবহার করা হয়। তবে অর্থনীতিতে আমরা কিছুটা আলাদাভাবে একটু দেখার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে বিষয়গুলো নতুন ভাবে হচ্ছে আমার দেখার ক্ষেত্রে বা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জের ক্ষেত্রে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি মূলত যে বিষয়গুলো নিয়ে, যে বেকার বলতে আমরা আসলে কি বুঝি, বেকারত্ব বলতে কি বুঝি, বেকারত্বের যে বিভিন্ন প্রকার বা আমরা কোন কোন ক্ষেত্রে বেকারত্বে হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো প্রথমে যেটি রয়েছে বেকার বলতে আমরা আসলে কি বুঝি। বেকার হচ্ছে কোনো কর্মক্ষম ব্যক্তি বা মানুষ যখন তার দক্ষতা বা যোগ্যতা অনুসারে কর্মে তাকে নিয়োজিত করতে পারে না বা সে নিয়োগপ্রাপ্ত হয় না, সেই নিয়োগে যে ব্যর্থ হয়, সেই অবস্থাটাকে আমরা বলবো বেকার। অর্থাৎ একজন ব্যক্তি তার দক্ষতা রয়েছে এবং তার কর্মক্ষমতা এবং সে কর্মক্ষম, বা তাকে আমরা হচ্ছে আমাদের সোসাইটি হয়তো নিয়োগের জন্য তার জন্য কোনো সুইটেবল প্লেস তৈরি করতে পারেনি। এটি একদিকে সেই ব্যক্তিরও যেমন হচ্ছে অসুবিধার কারণ, সে যে সোসাইটির জন্য এই বেকার হচ্ছে একটি বোঝা স্বরূপ বা সোসাইটিরও এক ধরনের ব্যর্থতা। এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে বেকার। এরপরে যেটি রয়েছে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বেকারত্ব। বেকারত্ব নিয়ে আমরা কথা বলি। বেকার আর বেকারত্ব জিনিসটি কিন্তু আসলে এক নয়। বেকারত্ব জিনিসটি হচ্ছে যখন আমাদের অর্থনৈতিক যে অবস্থা, বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা বা কোন অর্থনীতির মধ্যে যে অবস্থা বা পরিবেশের কারণে কর্মক্ষম লোক যখন নিয়োগপ্রাপ্ত হতে ব্যর্থ হয়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটিকে আমরা বলি আসলে বেকারত্ব। আমরা সাধারণত বেকারত্ব জিনিসটাকে এক করে ফেলি, কিন্তু অর্থনীতির বিষয়ে আমরা যারা অধ্যয়ন করব, আমরা অবশ্যই এই দুটির মধ্যে পার্থক্য আমাকে বুঝতে হবে। যে আমাকে হচ্ছে বেকারত্ব নিয়ে আমরা মূলত অর্থনীতির মধ্যে কথা বলি। বেকারত্ব হচ্ছে শুধু ব্যক্তিবিশেষের কোনো বিষয় নয়, এটি হচ্ছে একটি সোসাইটিরও বিষয়। একটি সোসাইটি যখন কর্মক্ষম দক্ষ জনশক্তিকে নিয়োগ দিতে পারে না, তখন যে পরিস্থিতিটি তৈরি হয় সেটিকে আমরা বলবো বেকারত্ব। এখানে হিসাব করলে দেখা যাবে আমাদের সেই ব্যক্তি বিশেষের কিন্তু কোনো ভুল নেই, কিন্তু সোসাইটির একটি দায়ভার রয়েছে যে তাকে আমরা কর্মক্ষম বা তাকে নিয়োগ প্রদানের ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। তো কিন্তু সোসাইটির ব্যর্থতা এই জন্য বলবো যে তার জন্য আমরা নিয়োগের সুযোগ তৈরি করতে পারিনি, বা সেই ব্যক্তি বিশেষের বা সেই জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না। আবার সেই ব্যক্তি বিশেষই কিন্তু সাফারার হচ্ছে, বা তারা হচ্ছে যত ধরনের দুর্ভোগ সেটা কিন্তু সেই ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং এই সোসাইটির ব্যর্থতা এর জন্য বলবো যে সেই ব্যক্তিকে আমরা যদি কোনো নিয়োগে যদি ইনভলভ করতে পারতাম বা তাকে যদি নিয়োগ প্রাপ্ত করা যেত, তাহলে সোসাইটি অবশ্যই তার কাছ থেকে একটা আউটপুট পেত, যেটা সোসাইটির জন্য খুব ভালো একটা কিছু বয়ে আনতে পারত। এটি শুধুমাত্র ব্যক্তি বিশেষের ব্যাপার না, আমি আবার বলছি এটি হচ্ছে একটা সোসাইটির বা একটা দেশেরও হচ্ছে ব্যর্থতা, যে আমাদের সোসাইটির মধ্যে বা আমাদের দেশের মধ্যে বেকারত্ব বিরাজ করছে। তো সাধারণত আমরা ফুল এমপ্লয়মেন্ট কথা বলি বা পূর্ণ নিয়োগ স্তর বলি, বা বলি যে আমাদের সোসাইটিতে কোনো বেকার নেই বা বেকারত্বের হার 0। তারপরেও আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ফুল এমপ্লয়মেন্ট লেভেল বা পূর্ণ নিয়োগ স্তরে আমাদের কিন্তু কিছু না কিছু আনএমপ্লয়েড লোক থাকে বা আনএমপ্লয়েড আমরা কাউন্ট করে থাকি। সেটার পরিমাণ খুবই সামান্য, 5 থেকে 10%। অর্থাৎ
100 জনের মধ্যে 5 জন লোক যদি হচ্ছে বেকার হয়, তাহলে আমরা সেই সোসাইটিকে বলবো হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট লেভেল বা 5 থেকে 10% এই রেশিওটা। কিন্তু এটাকে স্বাভাবিক বেকারত্ব আমরা বলে থাকি। স্বাভাবিক বেকারত্ব কেন? কারণ হচ্ছে এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 5 থেকে 10%-এর মধ্যে বেকারত্ব যদি জনশক্তি থাকে, তাহলে সোসাইটি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে যে ধরনের রিকভারি করতে পারে বা সোসাইটির যে ধরনের ডেভেলপমেন্ট সম্ভব, তাহলে এইটা মেনটেন করা সম্ভব। কিন্তু কোনো কারণে যদি এর থেকে বেশি হয়ে যায় বেকারত্ব, তখন সোসাইটির মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। তখন আমরা সেটাকে ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলবো না, তখন আমরা বেকারত্বের ব্যাপারটি উল্লেখ করব। তো এই ছিল আমার হচ্ছে বেকার এবং বেকারত্বের মধ্যে পার্থক্য। তো এখন আমরা সরাসরি চলে যাব যে বিভিন্ন প্রকার বেকারত্ব বা বেকারত্বের যে প্রকারভেদ রয়েছে সেগুলো। আমরা অর্থনীতি শিক্ষার্থীরা কম বেশি এই বেকারত্বগুলো সবাই একটু জানি বা পড়েছি। তারপর আমি সংক্ষেপে একটু বলে যাচ্ছি যে প্রথমে যেটি রয়েছে ইচ্ছাকৃত বেকারত্ব, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভালো জবের আশায় অনেকে হচ্ছে এমপ্লয়েড, যেখানে তার ইনিশিয়াল লেভেলে যেখানে জব হচ্ছে সেই জায়গাতে সে স্টে করছে না বা নিয়োগপ্রাপ্ত হচ্ছে না, নিজেকে ইনভলভ করছে না, সেক্ষেত্রে আমরা সেই ধরনের বেকারত্বকে আমরা বলবো হচ্ছে ইচ্ছাকৃত বেকারত্ব। অনিচ্ছাকৃত বেকারত্ব হচ্ছে সাধারণত আমাদের যা দক্ষতা রয়েছে বা যে যোগ্যতা রয়েছে সে অনুযায়ী যদি কর্মসংস্থানের সুযোগ না হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অনিচ্ছাকৃত বেকারত্ব। তারপরে রয়েছে প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্ব বলতে সাধারণত বোঝায় যে আমাদের ডেভেলপমেন্টের জন্য, মানে টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য অনেক লোক বেকার হয়ে যায়। এটা একটি সুন্দর এক্সাম্পল রয়েছে। যেমন আমরা জানি যে আমাদের দেশে এই যে যত ধরনের কর্মকাণ্ড এখন কম্পিউটারাইজ হচ্ছে, এটা কিন্তু খুব কম সময় থেকে এটা শুরু হয়েছে। কিন্তু আগে আমরা টাইপরাইটারের মাধ্যমে কাজ করতাম। তো এখন দেখা যাচ্ছে প্রায় 50টি টাইপরাইটারে যে কাজ হতো একটি কম্পিউটারে সে কাজ হয়, বা 100টি টাইপরাইটারে যে কাজ হয় সেই একটি কম্পিউটারে সে কাজ হয়। তো এই কম্পিউটার অপারেটিং এর জন্য মাত্র কিন্তু একজন লোক দরকার, কিন্তু আগে হয়তো সেখানে 50 জন লোক নিয়োগপ্রাপ্ত ছিল। তো এই যে প্রযুক্তিগত যে উন্নয়ন, অর্থাৎ টাইপরাইটার থেকে আমরা যে কম্পিউটার কনভার্ট হচ্ছে, তো তার কারণে আমার দেখা যাচ্ছে যে 49 জন লোক হয়তো বেকার হয়ে পড়ছে। এই ধরনের বেকারত্বকে আমরা প্রযুক্তিগত বেকারত্ব বলি। ছদ্মবেশী বেকারত্ব, এটি একটি খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার যে আমাদের কর্মক্ষম রয়েছি বা আমরা হচ্ছে কোনো কাজে ইনভলভমেন্ট রয়েছে, বাট আমাদের যদি আয় না আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ছদ্মবেশী বেকারত্ব। যেমন আমরা যদি গ্রাম অঞ্চলে দেখি যে এগ্রিকালচারাল সেক্টরে আমাদের একজন কৃষকের হয়তো 5টি ছেলে রয়েছে এবং তারা হয়তো পড়াশোনা করছে, সাথে সাথে বাবার সাথে কৃষি কাজও করছে, কিন্তু কৃষকের যে জমি রয়েছে সেই জমিতে আউটপুট কিন্তু 5 জন লোককে বা অতিরিক্ত 5 জন লোক ওখানে পরিশ্রমের জন্য আউটপুট কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে না বা বাড়ছে না। এই ক্ষেত্রে ওই যে হয়তো ওখানে 2 জন থেকে 3 জন লোক কাজ করলে আউটপুটটা যা ছিল তাই থাকে, মানে এখনো 5 জন লোক ইনভলভ হলে তার থেকে বেশি হচ্ছে না। এই ক্ষেত্রে ওই অতিরিক্ত 2 জন লোককে আমরা ছদ্মবেশী বেকারত্ব বলে থাকি। আচ্ছা, এরপরে যেটি রয়েছে যে সংখ্যাজনিত বেকারত্ব। অনেক সময় দেখা যায় যে শ্রমিক, তারপরে হচ্ছে শ্রমিক সংঘ, তারপরে হচ্ছে মালিক শ্রেণী, তাদের সাথে বিভিন্ন মতপার্থক্যের জন্য সংঘাত তৈরি হয়, অনেক লোক বেকার হয়ে পড়ে, সেটাকে আমরা সংঘাতজনিত বেকারত্ব বলি। মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্ব আমরা জানি যে গ্রাম অঞ্চলে, যেমন বর্তমানে বাংলাদেশে অনেক এলাকায় বন্যা হচ্ছে, তার জন্য সেই সব এলাকার লোকজন দেখা যাচ্ছে কৃষিকাজ বলি বা অন্যান্য যে কোনো কাজে তারা ইনভলভ করতে পারছে না। এই ক্ষেত্রে তারা এখন বর্তমানে বেকার হয়ে পড়েছে। হয়তো আগামী 1 মাসের পরেই তারা হচ্ছে আবার কর্মক্ষম হয়ে যাবে, কিন্তু একটি নির্দিষ্ট সময় তারা বেকার থাকে। এই সময়টিকে আমরা বলি হচ্ছে মৌসুমী বেকারত্ব। আবার আমাদের যেমন বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অনেক লোক হচ্ছে বা অনেক ব্যক্তি হচ্ছে চাকরি হারাচ্ছে, এটিও এক ধরনের মৌসুমী বেকারত্বের মধ্যে আমরা অ্যাড করতে পারি।
সাময়িক বেকারত্ব একইভাবে আমি যদি বলি, মানে সাময়িক কোনো কারণে আমি হয়তো এক চাকরি থেকে আরেক চাকরিতে ট্রান্সফার হব বা জব চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমার যে অল্প কিছু সময়ের জন্য সুইচের জন্য যে টাইমিংটা থাকে তখন আমি হয়তো কোনো ধরনের কাজ করছি না, এটাকে বলা হয় সাময়িক বেকারত্ব। তারপরে রয়েছে সৃষ্ট বেকারত্ব। আমরা সৃষ্ট বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব, যুদ্ধকালীন বেকারত্ব, স্বাভাবিক বেকারত্ব রয়েছে। আচ্ছা, সৃষ্টকালীন বেকারত্ব হচ্ছে কোন নতুন কাজ সৃষ্টির জন্য দেখা যাচ্ছে অনেক লোক হচ্ছে বেকার হয়ে পড়ে। যেমন আমরা যে ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে দেখি যে নতুন কিছু ইনফ্রাস্ট্রাকচার বা উন্নয়ন, কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অনেক লোক হচ্ছে বেকার হয়ে পড়ে। যেমন ফ্লাইওভার তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি রাস্তা প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছর হচ্ছে সেই রাস্তা দিয়ে কাজ চলে, এবং তখন হয়তো নির্দিষ্ট পরিমাণ গাড়ি চলাচল বা ছোট ছোট ভ্যান বা রিক্সা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই উন্নয়নের কারণে নতুন ভাবে হচ্ছে বেকার তৈরি হয়, অর্থাৎ যারা রিক্সা চালাতো বা ভ্যান চালাতো তারা হচ্ছে বেকারত্বের মধ্যে তখন পড়ে যায়। কাঠামোগত বেকারত্ব যেটা আমরা বললাম সেটাও এক ধরনের কাঠামো, আমাদের উন্নয়নের কাজেও হতে পারে, অথবা হচ্ছে আমাদের নতুন কিছু তৈরির ক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে চেঞ্জের জন্য কিছু লোক বেকার হয়ে পড়ে। যেমন আমরা কৃষি জমিতে যদি হচ্ছে একটি দালান কোঠা তৈরি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষক আগে যে সেই জায়গাতে ধান চাষ করতো সে বেকার হয়ে পড়ছে, এরকম আর কি। যুদ্ধকালীন আমরা জানি যে কখনো যদি আমাদের মানে অর্থনীতির মধ্যে বা পারিপার্শ্বিক অবস্থায় যদি যুদ্ধ শুরু হয়, তখন আমাদের কেন পুরো বিশ্বে যুদ্ধকালীন সময়ে খুব একটা কাজের সুযোগ থাকে না, এই সময় অনেক লোক বেকার হয়ে পড়ে, তাকে আমরা বলি যুদ্ধকালীন বেকারত্ব। পরবর্তীতে যেটা রয়েছে একেবারে লাস্টে স্বাভাবিক বেকারত্ব। স্বাভাবিক বেকারত্ব কিছুটা আমি প্রথমে বললাম যেটা যে পূর্ণ নিয়োগ স্তরে আমাদের কিছু লোক বেকার থাকে, সেটা আমরা বলেছি 5 থেকে 10%। এই লোকগুলোকে এই বেকারত্ব যখন অর্থনীতির মধ্যে স্বাভাবিকভাবে বিরাজ করে সেটাকে আমরা বলি স্বাভাবিক বেকারত্ব। কিন্তু যখন হচ্ছে এবং এই যে আমরা বললাম ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, প্রযুক্তিগত ইত্যাদি ইত্যাদি, এই বেকারত্বগুলো আমরা কখন নাম নেব, যখন আমাদের স্বাভাবিক বেকারত্বের হার 5 থেকে 10%-এর বেশি হয়ে যাবে, তখন এই বেকারত্বগুলো হচ্ছে তার কারণ, এবং আমরা সেভাবে করে তাদেরকে ক্লাসিফিকেশন করে থাকি। আচ্ছা, আমাদের এই মোটামুটি হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল। তো আমরা এখন 2টা পলিসি দেখব যে বেকারত্ব দূরীকরণে আমার কি কি ধরনের রাজস্ব নীতি বা মুদ্রানীতি গ্রহণ করা হয়, সেটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আমরা এর আগে মুদ্রাস্ফীতি দেখেছিলাম, এখন আমরা বেকারত্বটি আরেকবার দেখব, এবং আমরা রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু আরেকবার বলা হয়েছিল। তারপরে আমরা এখানে আরেকবার রিমাইন্ডার দিব, সেটি হচ্ছে আমরা প্রথমে যেটি দেখব বেকারত্ব দূরীকরণে আমার রাজস্ব নীতিটি কিরকম ছিল। রাজস্ব নীতি সাধারণত সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে গ্রহণ করা হয়। আমি আবার বলছি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে গ্রহণ করা হয়। সম্প্রসারণ রাজস্ব নীতি কাকে বলা হয়? সম্প্রসারণ রাজস্ব নীতি সাধারণত বলা হয় যে ধরনের রাজস্ব নীতি গ্রহণ করার ফলে জনগণের আয় স্তর বৃদ্ধি পায় বা তাদের হচ্ছে আউটপুট বাড়ানো সম্ভব, তখন সেই ধরনের রাজস্ব নীতিকে আমরা বলি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। তো সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণের ক্ষেত্রে সরকার কি কি করতে পারে? একটা হচ্ছে সরকারি ব্যয় বা আমরা যেটা বলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটাকে জি দ্বারা প্রকাশ করে থাকি। সরকার যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার সম্প্রসারণ রাজস্ব নীতি গ্রহণ করা হয়। কর হার হ্রাস করা হলে, অর্থাৎ জনগণের যদি করের হচ্ছে ট্যাক্স রেট যদি কমিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে সম্প্রসারণ রাজস্ব নীতি গ্রহণ করা হয়। এর ফলে কি হয়? এর ফলে যেটা হয়, আমাদের আউটপুট লেভেল বৃদ্ধি পায়। আউটপুট লেভেল যদি বৃদ্ধি পায়, আমার এগ্রিগেট ডিমান্ড বা হচ্ছে আমার হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সামগ্রিক চাহিদা যখন বৃদ্ধি পাবে, আমার ইনভেস্টমেন্ট লেভেল বা বিনিয়োগ স্তরও বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি সরকার কিভাবে গ্রহণ করতে পারে,
সেটি হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি করে। সরকার অনেক বেশি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করতে পারে, সেটি রাস্তাঘাট হতে পারে, ব্রিজ তৈরি হতে পারে। এই ক্ষেত্রে সরকার যদি ব্যয় বেশি করে, দেখা যাচ্ছে অনেক লোক কর্মসংস্থানের সুযোগ পায়, তো যার ফলে আউটপুট বাড়ানো সম্ভব, ডিমান্ড বাড়ানো সম্ভব। ইনভেস্টমেন্ট, যখন ডিমান্ড বেড়ে যাবে, মানুষ নিজের ইচ্ছায় ইনভেস্টমেন্ট বৃদ্ধি করবে। আবার যদি ট্যাক্স কমিয়ে দেয়, আমরা যারা ট্যাক্স দিই, আমরা সকল জনগণ সচেতন ভাবে ট্যাক্স দিয়ে থাকি। সরকার যখন হচ্ছে ট্যাক্সের রেট কমিয়ে দিবে, তখন জনগণের হচ্ছে আয় স্তর বেড়ে যাবে, এর ফলে তার ডিমান্ডও বেড়ে যাবে এবং সে ইনভেস্টমেন্টে অনেক বেশি উৎসাহিত হবে। তো এই সকল কারণে আমরা যদি হচ্ছে এই ধরনের রাজস্ব নীতি যদি গ্রহণ করা হয়, তাহলে আমাদের আসলে কি হয়? আমরা এই রাজস্ব নীতির ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড সাপ্লাইয়ের মডেলটি নিয়ে একটু আলোচনা করব। সেটি রয়েছে, আমরা জাস্ট এখন সরাসরি ফিগারে চলে যাব। ভূমি অক্ষে আমরা আউটপুট দিচ্ছি, লম্ব অক্ষে আমরা দিচ্ছি প্রাইস লেভেল। প্রাইস দেওয়ার কারণে আমার এগ্রিগেট ডিমান্ড হচ্ছে AD1, ডাউনওয়ার্ড স্লোপে, এটা আমরা জানি শেপ সম্পর্কে AS1। এগ্রিগেট সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই পরস্পর ইন্টারসেক্ট হচ্ছে E1 লেভেলে। সেখান থেকে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে Y1 এবং প্রাইস পাচ্ছি হচ্ছে P1। এখন যখন আমার হচ্ছে ডিমান্ড বেড়ে যাবে, এগ্রিগেট ডিমান্ড যখন বৃদ্ধি পাবে, এগ্রিগেট ডিমান্ড সরাসরি ডান দিকে স্থানান্তরিত হবে। ডান দিকে স্থানান্তরিত, এখানে সাপ্লাইয়ের কথা কিন্তু আমরা কিছু বলছি না, সাপ্লাই স্থির থাকবে। ডান দিকে স্থানান্তরিত হওয়ার ফলে আমার নতুন ইকুইলিব্রিয়াম তৈরি হবে E2 তে। E1 থেকে E2 তে আমার আউটপুটটা হচ্ছে বেড়ে যাবে। এক্ষেত্রে আমার কি হবে? ইনকামটি হচ্ছে বৃদ্ধি পাবে। এই যে ইনকাম বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমার দেখা যাচ্ছে যে বেকারত্ব বেড়ে যাবে, বেকারত্ব আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আমার যদি ইনকাম বাড়ে, আমার আউটপুট বেড়ে যাবে। আউটপুট বাড়লে ইনভেস্টমেন্ট বেশি হবে, ইনভেস্টমেন্ট যদি বেশি হয়, আমার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তখন আমার বেকারত্বটি আস্তে আস্তে কমে যাবে। এটি হচ্ছে বেকারত্ব দূরীকরণে রাজস্ব নীতির একটি ভূমিকা। এরপরে আমরা যেটি ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটি হচ্ছে মুদ্রানীতি। আমি আবার আরেকবার দেখানোর চেষ্টা করছি যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে আমরা একটু আগে বললাম আমার ডিমান্ডটা বেড়ে যাবে। এগ্রিগেট ডিমান্ড ডাউনওয়ার্ড স্লোপে, এগ্রিগেট সাপ্লাই আপওয়ার্ড স্লোপে। তারা ছেদ করেছে E1 এ, সেখানে ইনকাম Y1, প্রাইস P1। আমার যখন হচ্ছে ডিমান্ড বেড়ে যাবে, এগ্রিগেট ডিমান্ড কার্ড সরাসরি ডান দিকে শিফট করে, যার ফলে আমার টোটাল ইকুইলিব্রিয়াম E1 থেকে E2 তে কনভার্ট হয়। E2 তে যখন যাচ্ছে, তখন আমার হচ্ছে টোটাল ইনকাম লেভেল বা আউটপুট বেড়ে যাচ্ছে। আউটপুট যদি বেড়ে যায়, আমার কনজাম্পশন বেশি হবে, ইনভেস্টমেন্ট বেশি হবে, সেভিং বেশি হবে, আমার টোটাল আউটপুট বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। এইভাবে করে আস্তে আস্তে আমার বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট লেভেলটি হচ্ছে বৃদ্ধি পাবে। বেকারত্ব কমে যাবে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট লেভেল বৃদ্ধি পাবে। এভাবে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার মাধ্যমে আমার বেকারত্ব দূর করা সম্ভব। তারপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মুদ্রানীতি বা হচ্ছে আর্থিক নীতি। বেকারত্ব দূরীকরণে আমাদের কি ধরনের মুদ্রানীতি বা আর্থিক নীতি গ্রহণ করা হয়? মুদ্রানীতি বা মনিটারি পলিসি বা আর্থিক নীতি গ্রহণ করা হয়। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করার মাধ্যমে আমাদের হচ্ছে বেকারত্ব দূর করা সম্ভব। সম্প্রসারণ আর্থিক নীতি মানে যেটা আমরা বোঝাই যে ধরনের আর্থিক নীতি বা আর্থিক পলিসি অ্যাপ্লাই করলে আমাদের জনগণের হাতে অধিক অর্থ পৌঁছাবে বা জনগণের ইনকাম লেভেল বৃদ্ধি পাবে, সেটিকে আমরা বলি সম্প্রসারণমূলক আর্থিক নীতি। সাধারণত আমাদের যদি হচ্ছে মানি সাপ্লাই বৃদ্ধি করা হয়, ঋণের যোগান বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে আমার হচ্ছে আউটপুট বেড়ে যাবে বা সম্প্রসারণমূলক আর্থিক নীতি সেটিকে আমরা বলে থাকি বা মুদ্রানীতি বলে থাকি। সেটি কি কি হতে পারে? আমার হচ্ছে মানি সাপ্লাই যদি হচ্ছে বাড়ে, তাহলে হচ্ছে আমরা সেটিকে বলবো সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এই ক্ষেত্রে আমরা ISLM মডেলের ইউজ করব। সেটি কি? ভূমি অক্ষে আমরা দিব ইনকাম, প্রাইস অক্ষে দিচ্ছি সুদের হার। ISLM মডেলের ক্ষেত্রে IS কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপে, LM কার্ভ হচ্ছে আপওয়ার্ড স্লোপে। এটা আমরা আগেই জানি। IS কার্ভ IS1, LM1 তারা ছেদ করছে E1 বিন্দুতে। এখানে আমার ইনকাম হচ্ছে Y1, সুদের হার আর হচ্ছে সুদের হার R1। আমার মানি সাপ্লাই বাড়লো, মানি সাপ্লাই যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমার যেটা হয় সেটি হচ্ছে LM কার্ভ
ডান দিকে শিফট করবে, এলএম কার্ভ বৃদ্ধি পাবে। এলএম কার্ভ যদি বৃদ্ধি পায়, এলএম কার্ভ ডান দিকে শিফট করবে। এলএম কার্ভ আমার হচ্ছে ডান দিকে শিফট করলে LM1 থেকে LM2 বিন্দুতে 2 রেখাতে যাবে। সেক্ষেত্রে আমার টোটাল হচ্ছে ইকুইলিব্রিয়াম U1 থেকে E2 তে স্থানান্তরিত হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আবার আমার হচ্ছে সেই ইনকাম বেড়ে যাচ্ছে। আর এদিকে আরেকটি জিনিস হচ্ছে কি, সেটি হচ্ছে আমার সুদের হার কমে যাচ্ছে। যদি সুদের হার কমে যায়, আমার ইনভেস্টমেন্ট লেভেল বাড়বে, ইনভেস্টমেন্ট লেভেল বাড়লে আমার আউটপুট বাড়বে, আউটপুট লেভেল বাড়লে আমার এমপ্লয়মেন্ট লেভেল আরো বৃদ্ধি পাবে। এভাবে করে আমরা দেখা যাচ্ছে যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা মুদ্রানীতি গ্রহণের মাধ্যমে আমার ইনকাম লেভেল বাড়িয়ে ফেলতে পারি, বা আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমার বেকারত্ব আস্তে আস্তে দূর করা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয়। মূলত আমরা আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, যে বেকারত্ব কাকে বলে, বেকার এবং বেকারত্বের মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের বেকারত্ব বলতে আমরা কি বুঝি, আর যেটি আমরা সর্বশেষ যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণে কি কি ধরনের নীতিমালা আমরা অর্থনীতি ক্ষেত্রে গ্রহণ করতে পারি। একটি রয়েছে আর্থিক নীতি, আর একটি রয়েছে আমার রাজস্ব নীতি। তো রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করেছি। সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করলে আমার হচ্ছে বেকারত্ব দূর করা সম্ভব। এবং রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মডেলটি ইউজ করেছি, এবং আমরা মুদ্রানীতি বা আর্থিক নীতির ক্ষেত্রে সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা মুদ্রানীতি গ্রহণ করেছি। এক্ষেত্রে আমরা ISLM মডেলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সবসময় বলি যে ইকোনমিক্স এর ক্ষেত্রে বা অর্থনীতির বিষয়ের ক্ষেত্রে আমাদের গ্রাফিক্যাল কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই যে আমরা বিভিন্ন নীতি নিয়ে কথা বলছি, এই নীতিমালাগুলো আমাদের সবসময় পরীক্ষা আসে, এবং আমাদের নিজেদের মেন্টালি ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি স্টাডি করতে হয় বা বুঝতে হয়। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে পড়ানো সম্ভব। তো তোমরা আবার ভালো থাকবে, তোমাদের জন্য আবার অনেক অনেক দোয়া রইল, এবং চেষ্টা করতে হবে বিশেষ করে গ্রাফিক্যাল কনসেপ্ট গুলো বারবার একটু পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বিশেষ করে এখানে মুখস্থ করার কিছু নেই, একটু বুঝে পড়তে হবে। তো আজকে এখানে শেষ করছি, আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।